নির্বাচন পরবর্তী নিস্তরঙ্গ রাজ্য রাজনীতিতে যে মানুষটি এই মুহূর্তে রীতিমতো ঢেউ তুলেছেন, শোরগোল ফেলে দিয়েছেন, আজকে আমার ঘণ্টাখানেকের অতিথি মানস ভূঁইয়া। নমস্কার মানসদা, বাংলায় একটা কথা আছে, অবাং মানস গোচর, মানে যা চিন্তাও করা যায় না। মানস ভূঁইয়া, যিনি 82 সাল থেকে সবংয়ে জিতে আসছেন, প্রায় প্রত্যেকবার 7 বারের এমএলএ, যিনি সবংও ছাড়েননি, কেলেঘাই কপালেশ্বরীও কোনোদিন ছাড়েননি, এবং এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনোদিন কংগ্রেস ছাড়েননি। আমি এই জন্যেই অবাং মানস গোচর বলছি যে তার সম্পর্কেই শোনা যাচ্ছে তিনি তৃণমূলে যাচ্ছেন, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দিচ্ছেন, এত সব কথা। সত্যিটা কি মানুষরা? কারা রটাচ্ছে এইসব? হুজ দ্য পারসনস? দেখুন, 2011 সালের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। পরিষ্কার। আপনি প্রদেশ সভাপতি, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি। 34 বছরের বাম শাসনের সমাপ্তি ঘটাতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যৌথ মিলন মঞ্চ তৈরি হয়েছিল একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে। সেদিন আমাকে অনেকে বলেছিলেন আমি বুদ্ধের মানসপুত্র। আমি তাদের রসিকতা করে বলেছিলাম, বুদ্ধবাবুর বয়স কত রে? না 69। আমার বয়স কত? না 62। তো কি করে হলাম রে বুদ্ধবাবুর মানসপুত্র? না, এইখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিক থেকেও একটা রসিকতা করা হয় মানুষদা, সেটা হচ্ছে ওই মঙ্গলকোটের দৌড়, যেটা নাকি রিও অলিম্পিকেও যাওয়ার মতো। খুব ভালো প্রশ্ন করেছে। তো এখন আবার বলা হয়, কিছু লোক বলেন, আমি নাম করতে চাই না, মানস ইজ ভেরি সফট অন মমতা, মমতা ইজ ভেরি উইক অ্যান্ড সফট অন মানস ভূঁইয়া। দেখো, মমতা কংগ্রেসেরই প্রোডাক্ট। একসঙ্গে আমরা রাজনীতি করেছি। আমি একটু বয়সে বড়, একটু ছোট, বোনের মতো স্নেহ করি। আমাকে মানস দা বলে। আমার সঙ্গে প্রচন্ড বিতর্ক, প্রচুর প্রতিদ্বন্দ্বিতা। আমি একসঙ্গে হাত ধরে বামফ্রন্টকে পরাস্ত করেছিলাম 16.7% কংগ্রেসের ভোট কন্ট্রিবিউট করে। ওই 5 বছরের মধ্যে এই সরকারের বিরুদ্ধে আপনি অনশনেও বসেছেন। কিন্তু বলছি, এই সরকারের বিরুদ্ধে অনশনে বসেছি 6 দিন, কারণ সবং কলেজের একটি ছাত্র হত্যা সত্যিকারের তদন্তের জন্য। এখনো প্রায় 16 জন ছেলে তারা ভিক্টিমাইজ হয়ে আছে। এখনো একজন ছেলে জেলে পড়ে আছে, বের করতে হবে। এটা তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। আমি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি, প্রতিহিংসায় বিশ্বাস করি না। তো এবার যখন আবার আমরা মন্ত্রিসভা থেকে 12 সালে বেরিয়ে এলাম সেপ্টেম্বরের 22 তারিখ, উনি বেরিয়ে এসেছিলেন 20 তারিখ এফডিআই ইস্যুতে। তারপর থেকে আবার আমরা কংগ্রেসের মঞ্চ থেকে লড়াই করেছি খুব কষ্ট করে। ঠিক আছে, তার মাঝখানে প্রদীপ বাবু এলেন, এখন অধীর চৌধুরী। এখন কারা বলছে যখন আমার নামে 4খানা কেস, আমি এইটাতেই আসছি যে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রতিদ্বন্দ্বিতা না প্রতিহিংসা? এই মাত্র আপনি দুটো শব্দ প্রয়োগ করেছেন, প্রতিদ্বন্দ্বিতা এবং স্থানীয় নেতৃত্বের প্রতিহিংসা। আচ্ছা, কারণ 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 রাজ্য নেতৃত্বের কোন রকম এই রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই থাকতে পারে, সেটা আমি হলপ করে বলতে পারবো, কিন্তু স্থানীয় নেতৃত্ব যারা ওখানে নেতৃত্ব দেয়, ভয়ঙ্কর টাইপের সব কিছু লোক আছে। তারা, আমি 40 কিলোমিটার, বলছেন না কেন সংসদীয় রাজনীতি, আমি 40 কিলোমিটার দূরে সব কিছু করা হয়েছে, 40 কিলোমিটার দূরে বসে আছি, আমার নামে কেস হয়ে গেল। আমি ভোটের দিন বেরোতে পারলাম না, তবু আপনাদের শুভেচ্ছা, ঈশ্বরের আশীর্বাদে, সবং পিংলার মানুষের শুভেচ্ছায় 49,167 ভোটে জিতেছি। এখন এই যারা বলছে, আমি যদি উল্টে আপনাকে বলি, আমি প্রায় লাস্ট 5 দিন ধরে সংবাদপত্র দেখছি, টিভি দেখছি, আমাকে বলা হচ্ছে দল থেকে বের করে দেওয়া হবে। তা আমি বেরিয়ে যাব না আমাকে বের করানো হবে, এই ডিবেটটাই বোধহয় এখন সবচাইতে বেশি হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আপনার বিরুদ্ধে, যে আপনি দলের কথা শোনেননি, হাইকমান্ডের সিদ্ধান্ত ছিল সুজন চক্রবর্তীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ছেড়ে দেয়া, আপনি সেটা মানেননি। সুমন ভাই, ইউ মাস্ট নো দ্য হিস্ট্রি। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তার ঘর থেকে বেরিয়ে আমার চেয়ারে এসে হাত ধরে ডেকে নিয়ে তার ঘরে ঢুকলেন, ঢুকে বললেন, মানুষ একটা ফর্মে সই কর। বেশ, কি ফর্ম ভাই? না, নমিনেশন ফর্ম পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। আমি বললাম, ভাই আমি তো এর আগে ছিলাম, তুমি কি চাইছো আমি থাকি? বলে হ্যাঁ, তুমি সিনিয়র লোক, তুমি সই করো, তোমার নাম আমি পাঠাবো। আমি হাত জোড়ো করে বলেছিলাম যে ভাই রে, সই করছি, অসম্মানটা করিস না।
না না তুমিই থাকবে, ভালো, সই করে দিলাম সরল বিশ্বাসে, চলে এলাম। মানে আপনাকেই চেয়ারম্যান করা হবে? না, মানে সই চেয়ারম্যান করা হবে মুখে বলেননি, আচ্ছা, অসম্মান করা হবে তোমাকে। এবং আমি বললাম সই করা মানে মেম্বার। হ্যাঁ, আমাদের 4 জন, আমি, শঙ্কর সিং, হ্যাঁ, তারপর সুখবিলাস ভার্মা, হ্যাঁ, অসিত মিত্র। হ্যাঁ, আমি সিনিয়র মোস্ট, 6 বারের এমএলএ, 7 বার, যদি 96 সালের বাক্স ভাঙার কেস ধরি আর কোর্টে যেতা ধরি 7 বার, এই বাক্সটাও সিপিএম ভেঙেছিল। তারপর আমি জানি 2 দিন বাদে গুঞ্জন শুনলাম যে ওখানে লিডার অফ দি অপোজিশন মান্নান সাহেব সুজন চক্রবর্তীকে চাইছেন। আমি খোঁজ করলাম মান্নান সাহেবের, পেলাম না। সামনে পেয়ে গেলাম নেপাল মাহাতো ডেপুটি লিডার এবং মনোজ চক্রবর্তী চিফ হুইপ। বললাম ভাইরে, আমার নামটা উইথড্র করে নে, হাত জোড়ো করে বলেছি, এই বয়সে আর অসম্মানিত হতে চাই না। কি বলেছিলেন তারা? বলে আমরা এক্ষুনি মান্নানদার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। মান্নানদার কথা হয়েছে, কি ব্যবস্থা নিচ্ছে দেখলাম, নাম থেকে গেছে, 4 জনই থেকেছে। আই এম সিনিয়র মোস্ট। তারপর সুজনবাবু মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন সিপিএম থেকে, আমার আপত্তির কি আছে? আমার কোনো আপত্তি নেই তো। কারণ যদি সিএলপির প্রতিটি এমএলএ মিটিং করে রেজলিউশন করে বলে দেন যে না আমরা সুজনবাবুকেই চেয়ারম্যান করব, আপত্তির কি আছে? আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু এখানে একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে যে এই নামটা ফাইনাল করার জন্য তো একটা মিটিং করতে হয়। সেই মিটিংটা সিএলপি মেম্বারদের নিয়ে করতে হয়, কংগ্রেস এমএলএদের। 17ই জুন হাউস খোলার দিন সিএলপির মিটিং হয়েছিল, তারপর থেকে তো কোনো মিটিং হয়নি, সুজনবাবুর নাম নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো ডিসিশনও হয়নি, রেজলিউশনও হয়নি, রেকমেন্ডেশন হয়নি। আমি তখন চুপ করে থাকলাম। চুপ করে থেকে দেখলাম যে প্রদেশ কংগ্রেস আব্দুল মান্নান অপোজিশন লিডার, তিনি চলে গেছেন রবিবার দিল্লিতে পিএসসির চেয়ারম্যান কে হবেন সেটা ফাইনালাইজ করতে। এই ছোটখাটো ম্যাটারে এআইসিসি আর হাইকমান্ড ইন্টারফেয়ার করে না। কিন্তু তাদের দাবি হচ্ছে যেহেতু হাইকমান্ড বলেছে সেখানে পরিষদীয় দলের মিটিং ডাকতে হয়নি। বলছি না না না, প্রদেশ কংগ্রেস থেকে যখন হাইকমান্ডের কাছে যাবে তখন ইউনিনামাস একটা ডিসিশন নিয়ে যেতে হয় এমএলএদের। আমি অনেক এমএলএকে জিজ্ঞেস করলাম কোনো মিটিং হয়েছে ভাই? মানে না, হয়নি। কোনো সিদ্ধান্ত হয়েছে? হয়নি। তাহলে এই যে আগ বাড়িয়ে হাইকমান্ডের কোর্টে বল ঠেলে দেওয়া, এটাও একটা কৌশলগত কারণ করা হয়েছিল। এবং আমার নিজের মনে হয় প্রদেশ সভাপতি অধীরবাবুকেও বোধহয় মিসলিড করা হয়েছে। যে কে মিসলিড করলো সরাসরি জিজ্ঞেস করছি? নিশ্চয়ই অপোজিশন লিডার। কারণ অপোজিশন লিডার এই কথাটাই তো প্রদেশ কংগ্রেসকে এবং এআইসিসিকে বলেছেন, আমরা সবাই সহমত হয়েছি সুজনবাবুকে করব বলে। কেন? একটা রুলস আছে বিধানসভার, সেখানে বলা আছে প্রিন্সিপাল অপোজিশন পার্টি পাবে চেয়ারম্যানশিপ। প্রিন্সিপাল অপোজিশন কে? কংগ্রেস। ঠিক। 4 জন মেম্বার কোথায়? কংগ্রেসের। 44টা বিধায়ক নিয়ে প্রিন্সিপাল অপোজিশন। এই জায়গায় যখন আমার বক্তব্য, মানুষ ভূঁইয়া একটা ফোনে হাইকমান্ডকে যোগাযোগ করতে পারে, দশকের পর দশক ধরে এটা হয়ে আসছে। আপনি সরাসরি হাইকমান্ডের সঙ্গে কথা বলতে পারতেন যে আপনারা কি এই সুজন চক্রবর্তীর নামে শিলমোহর দিয়েছেন না দেননি। যতক্ষণ পর্যন্ত আমার নীতিগত পদক্ষেপ হলো, যতক্ষণ পর্যন্ত না হাইকমান্ড, আমি সোনিয়াজির ভক্ত, রাহুলজির ভক্ত, সোনিয়াজি রাহুলজির আন্ডারে কাজ করি, কোনোদিন পার্টির ডিসিপ্লিন ভাঙিনি, কোনোদিন চেয়ারকে অসম্মান করিনি, কোনোদিন দলের বাইরে যাইনি। ঠিক নিয়ম হলো সোনিয়াজি রাহুলজির সিস্টেম অফ ফাংশনিং হলো তারা যতক্ষণ না জানতে চাইবেন আগ বাড়িয়ে জানানোর মানে হয় না। বেশ আপনি এসএমএস এ বলছেন, যেটা আপনার এই পার্টি ডিসিপ্লিনের সঙ্গে যায়, অধীর চৌধুরীকে লিখছেন যে তুমি কংগ্রেসের সর্বোচ্চ, প্রদেশ সভাপতির কথাই চূড়ান্ত, এটা আপনি বিশ্বাস করেন, এটা আপনি এসএমএসেও লিখেছেন। সেই প্রদেশ সভাপতি বলছেন যে আপনি পদত্যাগ করুন, 1 বছরের জন্য মানুষ আত্মত্যাগ করুন। আমি এভাবে কোনো এসএমএস দিইনি। এই এসএমএস কি করে আপনার কাছে এলো আমি তো জানি না। সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে, সমস্ত মিডিয়া। এটাও কি ব্রিচ অফ ট্রাস্ট নয়? আচ্ছা, হাইয়েস্ট লিডারের সঙ্গে এসএমএস তিনি করেছেন, তার উত্তর আমি দিয়েছি, সেই এসএমএস মিডিয়াকে দেওয়া হচ্ছে। ইজ ইট নট এ ব্রিচ অফ ট্রাস্ট? না দেখুন, না লিসেন, ইজ ইট নট মিডিয়ার কাজ খবর প্রকাশ করা, মিডিয়ার কাজ। আমি মিডিয়াকে কন্ডেম করছি না তো, হ্যাটস অফ টু মিডিয়া, দে গট ইট। কিন্তু বেশ, ব্রিচ অফ ট্রাস্ট কে করলো? অধীর চৌধুরী।
নিশ্চয়ই কে দিয়েছে আমি জানি না, তো অধীর চৌধুরী করেছে কিনা আমি জানি না, কে দিল এটাও তো জানতে হবে। দুজনের মধ্যে মোবাইলে এসএমএস চালাচালি, আমি জীবনে কোনো দুটো তো এন্ড, একটা মানস কথা- ভূঁইয়া, অধীর আমি চৌধুরী। একটা কথা বলি, হ্যাঁ। আমি কোনো দিন নেতৃত্বের সঙ্গে কোনো কথা করিনি। এর আগেও একবার অধীরবাবু আমার সঙ্গে এসএমএস চালাচালি হয়েছিল। সবং কলেজে যখন ছাত্র মারা যায়, হঠাৎ করে আমি তখন বিধানসভার মিটিংয়ে শুনলাম অধীরবাবু যাচ্ছেন সকালবেলা সবংয়ে। আমি সবংয়ের বিধায়ক, আমি জানলাম না, তো আমি এসএমএস করলাম, আপনি কি যাচ্ছেন? উনি বললেন হ্যাঁ। বললাম আমি এখানে আছি, আমাকে তো বলতে পারতেন। তারপরে বললাম ঠিক আছে আপনি যান, ওখানে বিকাশ থাকবে, আমাদের নেতৃত্ব থাকবে। আমার মনে আছে আমরা কভারেজও করেছিলাম, আপনি ছিলেন না। পরে দেখলাম সেটাও মিডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। সো আমি এই স্টাইলে পলিটিক্স করি, আমি এই ঢঙ্গে এই স্টাইলে রাজনীতি করি না। বেশ, আপনি আমার আপনি যেটা প্রশ্ন করেছেন যে অধীর বাবুকে কি বলেছি আমি, সেটা আপনি পুরো কনটেক্সটটা জানেন না। উনি যখন আমাকে বললেন যে ইয়েস, যখন আলোচনাই হচ্ছে এবং না আমি কি বলেছি না, আমি বলেছি যে আপনি তো ডিসিপ্লিনের কথা বলছেন, প্রদেশ সভাপতি বলছেন শেষ করতে দিয়ে রিজাইন করুন। উনি বলেছেন, উনি তো কিছু না শুনেই বলছেন এই কথা। প্রদেশ সভাপতি ইজ অ্যাট দি রিসিভিং এন্ড, তাকে সবটা জানতে হবে, শুনতে হবে। হি ইজ দি টপ অথরিটি। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, বিভিন্ন তথ্য আসছে, বিভিন্ন বক্তব্য আসছে। হি হ্যাজ টু অ্যানালাইজ, হি হ্যাজ টু ফিল্টার, হি হ্যাজ টু টেক এ ডিসিশন। আমি কি বললাম তাকে যে আপনি একটা সিএলপির মিটিং ডাকুন, ডেকে এমএলএদের ওপিনিয়ন নিন, যে এমএলএদের সঙ্গে আলোচনা করে সিএলপির মিটিং করে সুজনবাবুর নাম অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। যদি এমএলএরা বলে দেয় হ্যাঁ সুজনবাবুর নাম সিএলপির মিটিংয়ে অফিসিয়ালি অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু তা যদি না হয়, আপনিও কি মিসলিড হচ্ছেন? এবং আপনি পুরোটা কিন্তু কংগ্রেসি পলিটিক্সে মানুষদা হাই কমান্ডের শেষ করি সিএলপি এবং পিসিসি তারা হাইকমান্ডের কাছে একটা জিনিস পাঠিয়েছে। হাইকমান্ড খুব সহজভাবেই বুঝতে পেরেছে যে কোনো এর মধ্যে বিতর্ক নেই। কিন্তু তারা কি জানে যে এটা প্রিন্সিপাল অপোজিশনকে দিতে হবে? নাম্বার 1। নাম্বার 2, তারা কি জানে যে সিনিয়র মোস্ট মেম্বারকে দিয়ে সই করিয়ে রাখানো হয়েছিল? তাহলে কি আমাকে এটা বুঝতে হবে, যেটা আমি পাবলিকলি বলতে চাইছিলাম না, আপনি খোঁচাচ্ছেন। ফর দি কনজামশন অফ দি ওয়ার্কার্স অ্যান্ড লিডার্স জানানো দরকার, আমি জানিয়ে দিলাম। যদি এতে ব্রিচ অফ প্রিভিলেজ হয় আমি মানতে রাজি আছি, ব্রিচ অফ ট্রাস্ট হয় মানতে রাজি আছি, ব্রিচ অফ ডিসিপ্লিন হয় মানতে রাজি আছি। আমাকে একবারের জন্য মান্নান সাহেব বলেননি। উনি যদি একবারও বলতেন যে মানুষ আমি তোমার নাম সরিয়ে দিলাম, আমি কিচ্ছু বলতাম না। আমার নামটাও রাখা হচ্ছে, আমি সিনিয়র মোস্ট, প্রিন্সিপাল অপোজিশন পার্টিতে যাবে, তারপরে স্পিকার অ্যানাউন্স করে দিলেন, আমি বললাম যে চল ঘরে গিয়ে আলোচনা করব, আলোচনা না করে এমএলএদের দিয়ে ওয়াকআউট করে সুজন চক্রবর্তীকে নিয়ে প্রেস কনফারেন্সে গিয়ে আমাকে কন্ডেম করে দিলেন, স্পিকারকে কন্ডেম করে দিলেন উইদাউট ডিসকাসিং উইথ মি। আমি তো পত্রা বলে দিতে পারতাম। মুখে কালি লেপে দিলেন, খলনায়ক বানিয়ে দিলেন, অসম্মান করলেন, পিসিসিকে মিসলিড করলেন, এআইসিসির কাছে ভুল তথ্য দিলেন, তারপরে আমি খলনায়ক। দেখুন পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে, শুনুন পার্টি আমি অনেক পেয়েছি। সামান্য একটা পিএসসির মেম্বার আর চেয়ারম্যানের জন্য মানুষ মিয়া লালাইত? আপনি কি ভাবেন বাংলার কংগ্রেস কর্মীরা এটা ভাবে? কিন্তু অসম্মান করলে তার তো প্রতিবাদ হবে। উল্টো পক্ষের বক্তব্য, বিধানসভার মধ্যেই আব্দুল মান্নান বলেছেন যে আপনি উঠে পদত্যাগ করুন বা স্পিকারকে জানিয়ে দিন। দিস ইজ নট দি ওয়ে। মান্নান 10 বছর বাদে হাউসে এসছে, তো রুলস প্রসিডিওর স্ট্যান্ড একটু বোঝা দরকার। দি পার্লামেন্টারি এটিকেট উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে স্পিকারের মুখের উপরে বলা যায় না, ওটা লিখে স্পিকারকে জানাতে হয়, পথও বলে দিতে হয়। সেই সুযোগটুকুর জন্য আমি মান্নান সাহেবকে বলেছিলাম চলুন আমার ঘরে বসে বলে দেবো কি করতে হবে। উনি না শুনে উনি সব এমএলএদের নিয়ে ওয়াকআউট করে সুজন বাবুকে সঙ্গে নিয়ে, সিপিএম কংগ্রেসকে সঙ্গে নিয়ে প্রেস রুমে গিয়ে আমাদের নামে, স্পিকারের নামে যাতা বলে দিলেন। তাহলে গন্ডগোলটা, সমস্যাটা, জটিলতাটা আমি বাড়াইনি।
আমি এবার স্টেপ অ্যাহেডে আসি, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে আপনার পুজো দেওয়ার পূর্ব নির্ধারিত, আপনি বারবার বলছেন শনিবার এই পরিষদীয় দলের এক্সটেন্ডেড বৈঠক হচ্ছে, যেটা আপনি প্রথম দিন থেকে ওই দিন বিধানসভার ঘটনার পর থেকে দাবি তুলেছেন। এ তো কাশী বিশ্বনাথ, আমি খুব শ্রদ্ধা রেখেই বলছি, তো অমরনাথের রাস্তা নয় যে কাল বন্ধ হয়ে যেতে পারে। প্রতিদিন একাধিক ফ্লাইট যাচ্ছে, একাধিক ট্রেন যাচ্ছে, শনিবারের জায়গায় রবিবার গেলে কি অসুবিধে হতো? আপনার বক্তব্য সরাসরি আপনি আমি যেটা খুব বলছেন পরিষ্কার বলে দিতেন। আমি পরিষদীয় দলে সিম্পলিফাই করে আপনার মাধ্যমে জানাচ্ছি, ইট ওয়াজ প্রিফিক্সড প্রোগ্রাম, অ্যাবসলিউটলি আগে থেকে। ঠিক আছে, আমি গতকাল সকালবেলা দেখছি সংবাদপত্র যে মিটিং ডাকা হয়েছে, কেউ ফোন করেননি। গতকাল সন্ধেবেলা ফোন করা হয়েছে, আমি তাও ছেড়ে দিলাম। আমি অনারেবল প্রেসিডেন্ট অধীর ভাইকে বলেছি যে আপনি খালি নিজে সিএলপির মিটিং ডেকে শুনে নিন কানে যে মিটিংটা ডাকা হয়েছিল কিনা এবং সুজনবাবুর নাম অ্যাপ্রুভড হয়েছে। এই তো সিম্পল একটা ম্যাটার। তার জন্য আপনি থাকলে বলছি আমি না থাকলেও 43 জন এমএলএ থাকবে তো মান্নান সাহেবকে নিয়ে, মান্নান সাহেবকে বাদ দিয়ে তো 42 জন এমএলএ থাকবে। তাদের মুখ থেকে শুনে নিন না যে কোনো মিটিংয়ে সুজনবাবুর নাম ডিসকাসড হয়ে অ্যাপ্রুভড হয়েছিল কিনা। এইটুকু যদি দয়া করে প্রদেশ সভাপতি জেনে নেন, সব জল তো মিটে গেল, আর তো কিছু দরকার নেই। সেখানে মানস মিয়া থাকলো, মানস মিয়া থাকলো না, ইট ম্যাটার্স লিটল। এই এক। আর কখনোই আমি তো অথরিটিকে ডিনাই করিনি। আমি আজ অব্দি কোনোদিন দেখেছেন আপনি এতদিন সাংবাদিকতা করছেন, কোনোদিন আপনার চ্যানেলে কোনোদিন কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমি কোনোদিন চেয়ারকে ডিসরেসপেক্ট করেছি, কোনোদিন পার্টির বিরুদ্ধে বক্তব্য রেখেছি, কোনোদিন পার্টি ছেড়েছি? দেখেছেন কি? বানদা, আমি এখানে আপনার সমর্থনে একটা যুক্তি দিই। এটা 2011 যে কোনো জোটের ক্ষেত্রে যখন দুটো বড় রাজনৈতিক দলে জোট হয়, সে নিয়ে খুব ক্ষোভ থাকে, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে দই টানাটানি চলে। প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, শঙ্কর সিংহ, অমিতাভ চক্রবর্তী এরা টিকিট পাননি, সেই নিয়ে ক্ষোভ বিক্ষোভ ছিল। অনেকেই বলছেন যে তখন বলেছিলেন যে প্রদেশ সভাপতি মানস ভূঁইয়া এটা নিয়ে বক্তব্য রাখতে পারতেন, তিনি নাম পাঠাননি ইত্যাদি ইত্যাদি। আপনার কথা পরিষ্কার ছিল, যে কথা আমি সমর্থন করি, যে হাইকমান্ডের ইচ্ছে, জোট হয়েছিল, আসন ছাড়া হয়েছিল হাইকমান্ডের প্রত্যক্ষ এবং সক্রিয় হস্তক্ষেপে, এখানে মানস ভূঁইয়ার কিছু করার ছিল না। এক্ষেত্রে কেউ যদি পাল্টা যুক্তি দেয় যে এখানে সুজন চক্রবর্তীর নাম এসেছিল হাইকমান্ডের শিলমোহর নিয়ে, প্রদেশ নেতৃত্বের কি করার ছিল? না, অ্যাবসলিউটলি না। মানস ভূঁইয়া 2011 সালে সভাপতি হয়ে 108টা সিট চেয়েছিল, পরে 98। আমার আর্গুমেন্ট ছিল যে 9 সালে 42টা পার্লামেন্ট সিটের 2/3 নিয়েছিলেন মমতা, 1/3 পেয়েছিলাম 14টা আমরা, 28-14। আমি সোনিয়াজির কাছে, রাহুলজির কাছে আমাদের প্রদেশের পক্ষ থেকে সেইটুকুই দাবি পেশ করেছিলাম হাত জোড়ো করে, যে আমাদের 2/3 1/3 করে দিন, 196 মমতাকে দিন, আমাদেরকে 98 দিন। 9 দিন ধরে লড়াই, 315 জন নেতা নেত্রীকে আমি দিল্লি নিয়ে গিয়ে এআইসিসির প্রেস রুমে বসিয়ে কনস্টিটিউশন ক্লাবে 2 দিন 9 ঘন্টা 10 ঘন্টা করে আর্গুমেন্ট হয়েছে। রাহুলজি তখন সাপোর্ট করেছেন, সোনিয়াজিও সহানুভূতিশীল। যে কোনো কারণেই হোক, তখন আরো অনেক বড় বড় নেতা ছিল, আমার নাম বলা উচিত নয়, কিন্তু আলটিমেটলি হাইকমান্ড শেষ কথা, একই গল্প। কথাটা বলি, 65টা সিট পেলাম। সেই 65টা সিট কোন কোন সিট পাবো, কোন কোন নেতা কন্টেস্ট করবে, সেটা আমার হাতে ছিল না। আজকে খোলাখুলি বলে দিলাম, একদম বলে দিলাম। তবু আমাকে গালমন্দ শুনতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। যাই হোক, আমরা চলে এসেছিলাম এবং লড়াই লড়তে হয়েছে, তারপর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। কিন্তু এই জায়গাটাতে সেটা ছিল পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলোচিত বিষয়। আর এবারের বিষয়টা তো পুরো হাসাস গোড়ায় গলদ। হাইকমান্ডের কাছে, প্রদেশ সভাপতির কাছে যে তথ্য বিরোধী দলের নেতা দিলেন যে আমরা সবাই মিলে ঠিক করেছি, এমএলএদের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি যে সুজন বাবুকে দেওয়া হবে, এটাতেই তো গলদ। প্রতিবাদটা তো এইখানটা। এবার অন্য আরেকটা পার্টে আসি, সেটা হচ্ছে যে যৌথ সাংবাদিক সম্মেলন করে আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী বলছেন তারা রাজ্য জোড়া আন্দোলনে নামবেন আপনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেই ব্যাপারে। লোকে আমি খুব কৃতজ্ঞ যে 3.5 মাস বাদে আন্দোলনের কথাটা এদের মনে পড়লো। 8ই এপ্রিল ঘটনা, 9ই এপ্রিল কমপ্লেন,
3.5 মাস ধরে 21 জন কংগ্রেসের নেতা, বিকাশ ভূঁইয়া জেলা কংগ্রেস প্রেসিডেন্ট, জেলা পরিষদের মেম্বার, আমি মানস ভূঁইয়া, অমল পান্ডা সবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট, আবু কালাম বক্স জেনারেল সেক্রেটারি, নিশিকান্ত কর যুব কংগ্রেসের প্রেসিডেন্ট এবং অজিত আদক সমেত আমাদের নির্মল বেরা, মুকুন্দ দাস অধিকারী হলো বলছি। হ্যাঁ, আমার কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো বক্তব্যও নেই। হ্যাঁ, মনে বেদনা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। একটা আন্দোলন হয়নি, প্রতিবাদও হয়নি, শুধু বিবৃতি হয়েছে দুবার। আর 1 মাস ধরে বিধানসভা চলল, একটা দিন সবঙ্গের এই মার্ডার কেস, মানস ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ 4খানা, খুনের মামলা, আর্মস অ্যাক্টের মামলা, ছিনতাই কেস, শ্লীলতাহানির কেস। একদিনের জন্য কোনো মোশন এনে হল্লা করে ওয়াকআউট করে প্রেস কনফারেন্স হয়েছে? হয়নি। কোনো বড় আন্দোলন হয়েছে দলের পক্ষ থেকে? হয়নি। বলা হচ্ছে পরিষদীয় নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গেছিলেন এই বিষয় নিয়ে কথা বলতে। সেদিন দুদিন আব্দুল মান্নানের নেতৃত্বে, দুদিন আগে যেদিন অলরেডি সব হয়ে টয়ে গেছে। এখন তো কোর্টের ম্যাটার, সোমবার, এখন তো মহামান্য আদালতের ম্যাটার। আমার বক্তব্যটা হচ্ছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ সবঙ্গের মানুষ তারা জানেন, মেদিনীপুরের মানুষ তারা জানেন, বাংলার মানুষ তারা জানেন মানস ভূঁইয়া কি মানুষ, মানস ভূঁইয়া এইসব কাজ করতে পারেন কিনা। কিন্তু বেদনা একটা জায়গায় থেকে গেছে। সেই বেদনাটা হলো যে দল কি পাশে দাঁড়িয়েছে? পরিষদীয় দলের নেতা কি পাশে দাঁড়িয়েছেন? কোনো হল্লা হয়েছে, কোনো আন্দোলন হয়েছে, কোনো মুভমেন্ট হয়েছে? আজকে সবং কলেজের কেস, কৃষ্ণপ্রসাদ জানা, আপনি তো জানেন, আপনি লোক পাঠিয়ে ভ্যান পাঠিয়ে কভার করেছেন। 17টা ছেলে আজকে বাইরে বাইরে ঘুরছে 1 বছর। 5 জন ছেলে 1 বছর জেলে ছিল, 4 জন জেল থেকে বেরিয়েছে, এখনো একটা ছেলে জেলে। কেউ খোঁজ নিয়েছেন? শুধু যে বক্তৃতা করে চলে আসা ছাড়া আর কিছু অর্থ সাহায্য। মানুষদা, সেই জন্য কি বেদনা হতো মানস ভূঁইয়া সরকারের দ্বারস্থ হলো এই বিষয়টা নিয়ে? অ্যাবসলিউটলি নট, হননি, অ্যাবসলিউটলি নট। আমি মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর কাছে 400 বার গেছি, সংসদীয় রাজনীতি। আমি বুদ্ধবাবুর কাছে 300 বার গেছি, এবং আমি বুদ্ধবাবুর কাছে যেতাম বলে আমাকে বলা হতো আমি বুদ্ধের মানসপুত্র। যে মঙ্গলকোটে সিপিএম এর হাতে মার খেতে খেতেও আপনি বুদ্ধবাবুকে ফোন করেন কেন? রেকর্ড রাখার জন্য, যে বুদ্ধবাবু আপনার লোকরা আমাকে খুন করতে চাইছে, আমার বিধায়কদের মেরে ফেলতে চাইছে। মরে যেত সেদিন, গুলি করছে। এসপি অমল হালদার, নিরুপম সেন, এরা তো চক্রান্ত করেছিল মেরে ফেলার জন্য। ওইটাকে আমার টেলিফোনে রেকর্ড রাখার জন্য তারপরের দিন আমি অ্যাসেম্বলিতে এসে বুদ্ধবাবু ঘরে ঢুকলাম, সবাই মিলে দেখি নিরুপম সেন বসে আছে। আমি বুদ্ধবাবুকে বলেছিলাম যে কি কাণ্ড, মেরে ফেলবেন? বলে না, বিশ্বাস করুন, এটা আমাদের একটা ত্রুটি হয়ে গেছে, পুলিশ। তাহলে এই লোকটা পাশে বসে আছে কেন? এই নিরুপম সেন, এরই তো পরিকল্পনা ছিল। অন রেকর্ড বলেছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, ঠিক, তিনি ভালো হোক মন্দ হোক, মুখ্যমন্ত্রী খারাপ হোক ভালো হোক, করুন না করুন, আমি সবঙ্গের জনপ্রতিনিধি, সবঙ্গের লোক আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, সেখানে গন্ডগোল হচ্ছে। আমি 15 দিন আগে চিঠি দিয়েছি সবাইকে, এবং সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে বলেছি আমি মুখ্যমন্ত্রী টাইম দিলে দেখা করতে যাব। মুখ্যমন্ত্রী কাকেরও উড়া তালেরও পড়া কাকতালীয়। সেই দিন 4 জুলাই আমাকে বললেন, মানুষদা আপনি আসুন, কথা বলবো। মানুষদা কি ব্যাপার? আমি বললাম ভাই এইসব হচ্ছে, আপনি কি দেখবেন না? বলে আমি দেখছি। এখন সেই দিনই বিকেলবেলা স্পিকার নাম অ্যানাউন্স করেছেন। পুরো বিষয়টাকে সম্পৃক্তকরণ করে কেউ যদি বলে আমি শাসক দলের দ্বারস্থ, এর আগে আমার মরে যাওয়া ভালো। মানে তো জোটের কথায় আসবো। নির্বাচনের আগে যখন জোটের প্রস্তুতি হচ্ছে, সেখানে পরিষ্কার আপনি পাবলিকলি একাধিকবার বলেছেন, হাইকমান্ডকে জানিয়েছেন যে আপনি একলা চলার পক্ষপাতী ছিলেন। তারপরে যখন জোট হলো, সেখানে কিন্তু যেমন একদিকে সূর্যকান্ত মিশ্র, এখানে কংগ্রেসের অনেকের মতো আপনিও অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র হিসেবে আপনাকে দেখা গেল, এবং সূর্যকান্ত মিশ্র নারায়ণগড়ে যাওয়ার আগে সবংয়ে আপনার কাছে সংবর্ধনা পেলেন, আপনি গলায় মালা পরিয়ে দিলেন। এমনকি 3রা এপ্রিল 2016 ঠিক কি বলেছিলেন আপনি মঞ্চের ওপর থেকে দেখাবো। নবদিগন্তের সূর্য উদয় দেখতে আমরা মুক্তির সেতুর সামনে দাঁড়িয়েছি। সূর্যবাবু নেতৃত্ব দিচ্ছেন। আমার 45
বছরের রাজনৈতিক জীবনে আমি যদি বিন্দু মাত্র রাজনীতি বুঝে থাকি, আজকে ঘোষণা করছি 19 মে ফল বেরোবে, বাংলার মাটিতে পরিবর্তন হবে। নেতৃত্ব দেবেন ডাক্তার সূর্যকান্ত মিত্র। মানুষদা, আপনি বলছেন যে আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আমি যদি বিন্দুমাত্র রাজনীতি বুঝে থাকি, আজকে ঘোষণা করছি 19 মে ফল বেরোবে, বাংলার মাটিতে পরিবর্তন হবে। নেতৃত্ব দেবেন ডাক্তার সূর্যকান্ত মিশ্র। এই যে ট্রান্সফরমেশন অফ মানুষ ভূঁইয়া, এটা কি স্ট্র্যাটেজি ছিল? এটা ভেতরের কথা ছিল, নাকি এটা হাইকমান্ডের কথা শুনে, জোটের কথা শুনে, অনুগত সৈনিক, শৃঙ্খলাপরায়ণ মানুষ ভূঁইয়ার পদক্ষেপ ছিল? অ্যাবসলিউটলি নট। আমি প্রথম দিন থেকে বলে আসছি কংগ্রেসের একা লড়াই করা উচিত। কতদিন আমরা এই লেজুর আর বি টিম হয়ে থাকবো বলুন তো? এই ক্ষোভটা তো আমার ছিল। এইখানে দক্ষিণবঙ্গটাকে কংগ্রেস নেতৃত্ব দীর্ঘদিন ধরে একেবারে সাপ্রেস করেছেন। চিরকাল মুর্শিদাবাদ অনওয়ার্ডস উত্তরবঙ্গটা পেট্রোনাইজড হয়েছে, যেমন ধরুন আমার সময়ও। না, সে তো 2016তেও তাই। আমি বলছি এই যে 44 জন, 22 জন তো মালদা মুর্শিদাবাদ। 65-র মধ্যে ধরুন মুর্শিদাবাদ জিতে এসেছেন 22টা সিটের 18টা সিট, হ্যাঁ, এবারেও 18টা। হ্যাঁ, মালদা সিট পেয়েছে, হ্যাঁ, উত্তরবঙ্গ সিট পেয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে আমার সময় কলকাতাকে সিট দিতে পারিনি, পূর্ব মেদিনীপুর দিতে পারিনি, মেদিনীপুর পেলাম কেশপুর গড়বেতা, ভাবুন 1,04,000 আর 85,000। বর্ধমানের বুঝতে পারছেন গোলসি খণ্ডকোষ মানে কি জিনিস বুঝতে পারছেন, এখানে মগরাহাট পূর্ব পশ্চিম, বুঝুন। অর্থাৎ এই যে নদিয়া থেকে পুরুলিয়া কংগ্রেসের পতাকা বাঁধার জায়গা ছিল না। এইটা আমি দীর্ঘদিন লড়াই করেছি দলের মধ্যে। অনেকে বলছেন মানুষ ভূঁইয়া কি জোট ভেঙে দিতে চাইছে ওই সময় যখন আমাদের তৃণমূলের সঙ্গে হচ্ছে। এবারেও আমি কেন বলেছিলাম, দেখুন 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। আমার বাড়ি 3 বার লুট হয়েছে, আপনার ব্যালট বক্স লুট হয়েছে বারবার। 96 সালে একটি মাত্র কেস, 96 সালে ডিএম এসপি এবং তদানীন্তন শাসক দল তারা যৌথভাবে আমার ব্যালট বাক্স লুট করে কাউন্টিং হারিয়ে দিল। আমি হাইকোর্টে কেস করলাম, জাস্টিস শ্যামল কুমার সেন 2 বছর 11 মাসের পর 7th এপ্রিল উনি বললেন, আই ওয়ান্ডার হাউ দিস অ্যামাউন্ট অফ ব্যালট পেপারস ওয়ার স্মাগলড ইনসাইড দি ব্যালট বক্সেস। ভোট পড়েছিল 1,20,333, কাউন্টিং হলো 1,21,832। কি ইন্টারেস্টিং। সেই লোক না, আমার কথা, সেই লোক সূর্য মিশ্রকে মুখ্যমন্ত্রী কেন করছে? হাইকমান্ড তো বলেনি যে জোটের মুখ্যমন্ত্রী সূর্য মিশ্র। দেখুন একটা কথা, ভোটে যখন লড়তে যায় কেউ তখন পজিটিভ কথা বলবো না নেগেটিভ? পজিটিভ তো, কিন্তু আপনি তো প্রার্থী, আপনি জোটের মুখ ঘোষণা করছেন, কেন বলবো না? এটা সিপিএম এর কেউ করেনি। আমার কথাটা আপনাকে তো বুঝতে হবে এই কারণে, কারণ লেফট সিট দিয়েছে 200টা সিট, আমি 94 সিট। বেশি কে পাবে? লেফট। ডেমোক্রেসিতে সংখ্যা যার বেশি সেই তো। তা তো হলো না, শেষ পর্যন্ত হলো না, সেটা তো মানুষ উল্টে দিয়েছে। আমি কেন নেগেটিভ কথা বলবো? দিস ওয়াজ এ স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আচ্ছা, অ্যাবসলিউট পলিটিক্যাল স্ট্র্যাটেজি টু ইনফিউজ কনফিডেন্স, কনফিডেন্স বিল্ড আপ স্ট্র্যাটেজি। এবার আমি এখানে আসি। আপনি একটু আগে ভোটের মার্জিনটা বললেন, 2011-য় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটে আপনার সবং থেকে মার্জিন ছিল 13,184, সেইটা থাম্পিং মেজরিটি হয়ে 16তে বামেদের সঙ্গে যখন জোট করলেন আপনারা কংগ্রেসিরা, তখন সেই ব্যবধান গিয়ে দাঁড়াচ্ছে 49,167। আমি আপনাকে বলছি যে এই সিপিএম ভোট কংগ্রেসের দিকে ট্রান্সফার হয়েছে, কিন্তু উল্টো সিপিএম নেতারা যদি বলেন কংগ্রেসের ভোট তো সিপিএম এর দিকে এলো না, মানবেন না? এটা সব জায়গায় সমান জিনিস হয়নি। এটা 11 থেকে 16টা আপনার ব্যবধানই এইখানে উঠে গেল। বলছি সবং ইজ বেসিক্যালি এ লেফট ব্যাস্টিয়ান, একেবারে বামপন্থীদের দুর্গ। আমি 82 সালে জিতেছিলাম 633 ভোট, ঠিক। তারপরে 3,351, তারপরে 3,762, তারপরে 96 সালে 12,000-এ জিতার কথা ছিল, বাক্স ভেঙে দিল। 2001-এ বন্দুক দেখিয়ে হারালো। 2006-এ তৃণমূল, সিপিএম, কংগ্রেস 6,500-এ জিতলাম। 50,000 কোনোদিন হয়নি। বলছি হবে না তো, হওয়া উচিত নয় তো। এইবার 2014 দেখুন, 13 পঞ্চায়েত নির্বাচন, দক্ষিণবঙ্গে 2টি জায়গায় পঞ্চায়েত সমিতি পেলাম, একটি নেপাল মাহাতোর ঝালদা, একটি সবং, ঠিক আছে।
ঠিক আছে, একদম ট্রায়াঙ্গুলার ফাইট। এইবার 2014 দেবের মতো ক্যান্ডিডেট দীপক অধিকারী, ঠিক আছে, সেখানে আমি 1 নম্বরে ছিলাম, 65,132, সিপিএম 65,000, আর তৃণমূল 60,132। 5,000 ভোটে আমি বেশি, 132 ভোটে লেফটের চাইতে বেশি। হোল পশ্চিমবঙ্গে এই পলিটিক্যাল টেক্সচার অ্যান্ড পার্সেন্টেজ এক্সিবিট কোনো কনস্টিটিউয়েন্সিতে নেই। সেই জন্য আমি বারবার করে বলতাম যে আমি যদি একা লড়ি 500 ভোট হলেও জিতব, এই কনফিডেন্স আমার ছিল, এটা অনেকের ছিল না। এই কেন বলেছিলাম একা লড়তে, যে অল ইন্ডিয়া পলিটিক্সের বিজেপির অবস্থান, পোলারাইজেশন অফ রিলিজিয়াস সেক্টর, কংগ্রেস, একা লড়লে আপনি 500 ভোটে জিততেন, এখানে তো 50,000 ভোটে জিতলেন জোট করে। আমি বলছি তো বেনিফিট তো ডেফিনেটলি হয়েছে, আমি কখনোই বলছি না। এই যে যারা যেখানে সম্পৃক্তকরণ করতে পেরেছিল, লেফট এবং কংগ্রেসের ইন্টারচেঞ্জিং রেসিপ্রোসিটি, যদি যে যেখানে বেশি করতে পেরেছে সেখানে মার্জিন বেড়ে গেছে। রেসিপ্রোসিটি কমপ্লিশন যেখানে হয়নি, মার্জিন কমেছে। ঠিক এইখানে এই স্ট্র্যাটেজির পাঠেই আসবো। দুই আমি বলেছিলাম একা লড়ো কেন, আমি কম সিট পেতাম, কিন্তু 32 থেকে 33টা পেতাম, 44টা পেতাম না। পঁয়ষট্টিটায় লড়াই করে 42 পেয়েছিলাম 11 সাল, এবারে 94 লড়াই করে পেলাম 44। একা যদি লড়াই করতাম, ধরুন আমি মুর্শিদাবাদে আমাদের 14টা আছে, যতই কম হোক 10টা পেতাম। মালদায় আমাদের ছিল 9টা, 12টা সিটের মধ্যে, যতই কম হোক 6টা পেতাম, তাহলে 10 × 16। উত্তর দিনাজপুর 9টা সিট, যত কম হোক আমরা 4টা পেতাম, তাহলে 16 × 4 = 20, আর 13টা জেলায় আমরা 20টা সিট পেতাম না। তাহলে বেশি আশাবাদ হয়ে যাচ্ছে। আমি আশাবাদী এই কারণে না, কিন্তু আপনার যে জোটের কারণে আপনার 50,000 হলো, আমার কথা সেই জোট রাখতে আমার কথা ছাড়ুন। এখন আমি টেস্ট করতে চেয়েছিলাম, না ফেয়ার এনাফ, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। এখন আমি টেস্ট করতে চেয়েছিলাম, যদি আজকে সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স আমাদের না হতো 94টা সিটে, অনেক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসকে ভোট দিত। এক, কংগ্রেস অনেক সিটে সিট দিতে পারতো, প্রত্যেকটা জায়গায় পতাকা উড়াতো। এই যে আমরা না সিট দিয়ে দিয়ে কংগ্রেস তো নাই, তলানিতে চলে গেছে। জোট করে হাইকমান্ড ভুল করেছে, এক কথায়। নো, আমি হাইকমান্ডের, এই তো আমরা চেয়েছি। রাহুলজির একটা কথা খুব পরিষ্কার কথা শুনে রাখুন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কোনোদিন কিছু চাপিয়ে দেয়নি। 11 সালে জোট করেছি, 14 সালের পার্লামেন্টে আমরা গিয়ে রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে বলেছি জোট করব না, একা লড়েছি, 6 জায়গায় 4 হয়ে গেছে, ঠিক আছে। আবার এবারেও আমরা বলেছি তৃণমূলের সঙ্গে জোট হবে না, সবাই না, আমরা বলেছি সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করো, তাই তো? রাহুলজি বলেছে তোমরা যেটা চাইছো করো, ফাইন। সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স, যে অ্যালায়েন্স আপনাকে 50,000-এর কাছাকাছি ভোটে থাম্পিং মেজরিটি নিয়ে সবং থেকে জয়ী করলো, আপনার অন্য যারা কংগ্রেস নেতা, যারা তথাকথিত কোট আনকোট জোটপন্থী, তারা বলছেন যে ওই অ্যালায়েন্সটা রাখবো বলেই তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করছি সুজন চক্রবর্তীকে। অ্যাসেম্বলিতে 34টা কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে একটা স্ট্যাটিউটারি রুল আছে, রুলস, প্র্যাকটিস, বিজনেস অফ দি হাউসের স্পেসিফিক ডাইরেকশন আছে। কেউ যদি মনে করে থাকেন যে এইটাকে সেন্টার করেই সুজন চক্রবর্তী, সিপিএম এবং কংগ্রেসের অ্যালায়েন্স নির্ভর করছে, তাহলে তন্ময় চ্যাটার্জিকে তো কন্ডেম করতো না সিপিএম। 1, 2, তন্ময় ভট্টাচার্যকে কন্ডেম করতো না মিছিলে আসার জন্য। আর অধীর চৌধুরীর সিঙ্গুরের মিটিংয়ে চা দোকানে সীতারাম ইয়েচুরি বসে থাকতো না। আর সেন্ট্রাল কমিটির মিটিং আর পলিট ব্যুরোর মিটিংয়ে প্রকাশ কারাট আর সীতারাম ইয়েচুরি ঢোক গিলে এখনো অবধি কমপ্লিশন সার্টিফিকেট বেঙ্গল সিপিএমকে দেয়নি। আবার 10ই জুলাই মিটিং টিটিং কি সব হচ্ছে সবক শেখানোর জন্য। সো কংগ্রেস ইজ এ ন্যাশনাল পার্টি, ইট শুড ওয়াচ ফর ফাইনাল ডিসিশন। এবার আমার প্রশ্ন ডাক্তার, চিকিৎসক, পেশাগতভাবে ডাক্তার মানুষ ভূঁইয়ার কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, এই মুহূর্তে
প্রদেশ কংগ্রেসে, কংগ্রেসের স্ট্রাকচারে, এই রাজ্যের কংগ্রেসের রাজনৈতিক কার্যকলাপে কোথায় সমস্যা, কোথাও অসুখ ডিটেক্ট করছেন কি? আপনার ঘনিষ্ঠ নেতারা বলছেন যে একটু বামমুখী হয়ে পড়ছে, অভিযোগ। দেখুন, আমাদের সভাপতি প্রিয় অধীর চৌধুরী নিজে সিএলপির মিটিংয়ে গিয়ে বলেছেন কংগ্রেসের অ্যাক্টিভিটি প্রোগ্রাম বাড়ান। আমি নতুন নির্বাচিত এমএলএদের মিটিংয়ে অধীরবাবুর পাশে বসে বলেছি জোটের মিটিং যদি একটা হয়, কংগ্রেসের মিটিং 10টা করতে হবে। কারণ বেসিক্যালি ট্যাকটিক্যাল রিজনে ভোটটাকে এক করার জন্য, তৃণমূলকে হারানোর জন্য সিট অ্যালায়েন্স করেছিল, যেটা সাকসেসফুল হয়নি, ফেল করেছে। কিন্তু কংগ্রেসের লাভ হয়েছে, 2 নম্বর হয়েছেন, বাম একেবারে 3 নম্বর, 4th 3rd। আমরা লাভ হয়েছি কি লাভ হয়নি, সিপিএম কমেছে কি কমেনি, এটা আগামী দিনের ইতিহাস বলবে। না না, আজকে ইতিহাসও তাই বলছে, বর্তমানই বলছে। গভর্নমেন্ট করতে পারলাম না তো, দ্বিতীয় হয়েছেন, গভর্নমেন্ট করতে 44, গভর্নমেন্ট করতে পারিনি, ওই বিরোধী দলে গভর্নমেন্ট করতে পারিনি, প্রধান বিরোধী দল। আজকে 34 + 5 39 বছর কেটে গেল কংগ্রেস কর্মীদের, 41,000 গ্রাম, 126টা মিউনিসিপ্যালিটি আর 5টা কর্পোরেশনে ওই বিরোধী বিরোধী বিরোধী। স্যার একটু দেখবেন, সেইটাও তো ছিল না। মানসদা অতীশ সিনহার পর একটা বিরোধী দলনেতার আসন পেলেন এত বছর পর। দেখুন, সাংগঠনিক দুর্বলতার জন্য আমরা করতে পারিনি। নিজস্ব, আমি নিজে প্রদেশ সভাপতি থেকে বুঝেছি it was absolutely the weakness of the Congress organization. প্রদেশ সভাপতি এই মুহূর্তে যিনি আছেন অধীর চৌধুরী, কত নাম্বার দেবেন? আমি এই জন্যই প্রশ্নটা করছি, চেষ্টা করছি, he is trying his best। মানুষ এই জন্য প্রশ্ন করছি, আমি একটা ছোট্ট আপনার পুরনো বাইট দেখাতে চাইবো। 26শে আগস্ট 2014 আপনি বলেছিলেন যে আপনার নেতৃত্বে 42 জনকে আপনি জিতিয়ে এনেছেন। সেই রেকর্ডে অধীর চৌধুরী 44 জন। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস থাকাকালীন তার নেতৃত্বে। দ্রুত দেখব কি বলেছিলেন মানুষ ভূঁইয়া। লোকসভা নির্বাচনের পর থেকে আবার একটা দলে ব্যাপক ভাঙন এবং দল ত্যাগ করার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছিল। আজকে ম্যাডামের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করার সুযোগ পেয়েছি। পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক। পরিপূর্ণ আত্মসমীক্ষা করার, পর্যালোচনা করার দরকার রয়েছে। আমি ম্যাডামকে একটা রিপোর্টও দিয়েছি। আমি 42 জন এমএলএ আমার নেতৃত্বে জিতেছিল, তারই মধ্যে 9 জন এমএলএ ইতিমধ্যে চলে গেলেন। খুব বেদনার ব্যাপার। 2016-র আগে বিধানসভা ইলেকশনের আগে অবশ্যই সব থেকে বড় লড়াই। তার আগে কি আপনার মনে হচ্ছে কি কোনো প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে বদলের প্রয়োজন রয়েছে? না, আমি সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। কারণ আপনি জানেন যে আমরা জাতীয় দলের একটি রাজ্য শাখা। ঘটে যাওয়া ঘটনা নিশ্চয়ই এআইসিসি দেখছেন। এখন আমি যদি বলি যাচ্ছে যাচ্ছে, আমি এর সঙ্গে একমত নয়। আমার মত হলো কেন যাচ্ছে এটা দেখা দরকার। মানুষরা কত নাম্বার দেবেন অধীর দেখুন, চৌধুরীকে? 65টা সিটে লড়ে 42, 94টা সিটে লড়ে 44। আপনি অঙ্কটা নিজে কষে নিন। আমি কোন নাম্বার দিতে রাজি, তবে অধীর ইজ এ ভেরি ডাইনামিক লিডার, স্পিরিটেড বয়, এনকারেজিং ক্যারেক্টার। যে পুরনো কমিটি বা নতুন কমিটি যারা আছেন, এদের সবাইকে ইনভলভ করে আরেকটু বেশি ছোটাছুটি করতে পারলে আরো লাভ হবে, এটুকুই বলার। হি ইজ এ ডাইনামিক ক্যারেক্টার, হি ইজ ভেরি এনকারেজিং ম্যান, ভেরি স্পিরিটেড বয় এবং খুব পরিশ্রমী। আমি শেষ পার্টে চলে আসছি মানুষদা। লোকে বলছেন যে আব্দুল মান্নানের সঙ্গে মানুষ ভূঁইয়ার আসলে ইগোর লড়াই। এটা দিল্লি কলকাতার দূরত্ব নয়, বিধান ভবন আর সবংয়ের দূরত্ব নয়, এটা একদম পৃথিবী আর মঙ্গল গ্রহের দূরত্ব। কিছুতেই কাছাকাছি আসছেন না। দেখুন, একটা কথা বলি, আব্দুল মান্নানের স্টাইলে কাজ করেন, আমি আমার বিশ্বাস নিয়ে কাজ করি। আব্দুল মান্নান আর আমার মধ্যে কম্পারেটিভ স্টাডি করবেন না, বিকজ মেডিকেলি বলছি, জেনেটিক্যালি বলছি, উই আর দি ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। সে তো হবেই, কিন্তু সেটা কি সমস্যা সৃষ্টি করছে দুজনের? আমি করি না, আই নেভার ইন্টারভিন এনিওয়ানস জব। আমি কখনো আব্দুল মান্নানকে সাপ্রেস করিনি, করার কোনো সুযোগও নেই। আমি কখনোই আব্দুল মান্নানের পথের কাঁটা হইনি। দলে আপনাকে সাপ্রেস করার চেষ্টা হচ্ছে? দেখুন, গত 4 বছর উইদাউট এনি অ্যাসাইনমেন্ট আমি আছি। দল আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু গত 4 বছর অ্যাক্টিভলি কাজ করার কোনো অ্যাসাইনমেন্ট পাইনি। কামিং ব্যাক টু আওয়ার মেইন পয়েন্ট, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন না পদত্যাগ করবেন? থাকছেন না থাকছেন না? আমি চিঠিটা পাই তো আগে। কাশী বিশ্বনাথ মন্দিরে কার নামে পুজো দেবেন? মানুষের জন্য।
পরিবারের জন্য, বাংলার জন্য, মেদিনীপুরের জন্য, সবংয়ের জন্য, প্রদেশ কংগ্রেস সহকর্মীদের সবাই জন্য সবাই সবাই বাংলার মানুষের জন্য। আমি কি এই সিদ্ধান্তে আসবো যে পিসিসি প্রেসিডেন্টের চিঠি পেলে তাহলে ছাড়ার কথা ভাববেন, নাকি ছাড়ার কথা উড়িয়েই দিচ্ছেন, আমি ভাবছেনই না, এইগুলো মাথাতেই নিয়ে নেই এখন ভাবছি না। আমি প্রদেশ সভাপতির কাছে এসএমএস, যেহেতু তিনি ওপেন করেছেন এসএমএসটাকে, আমিও ওপেন করে তাকে বলেছি, ভাই এই যে আপনার কাছে তথ্যটি পেশ করা হয়েছে যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সুজনের নাম করেছে, একটু ভাই এমএলএদের কাছে মতটা জেনে নিয়ে তারপর আমার সঙ্গে কথা বলুন। মানুষদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ঘণ্টাখানেকের অতিথি হওয়ার জন্য। নিঃসন্দেহে আপনার রাজনৈতিক আন্দোলন এবং দলের ভেতরে রাজনৈতিক কাজকর্মের দিকে আমাদের সেন দৃষ্টি থাকবে। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।